নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি রিয়া, শুরু করছি আজকের সংবাদ। বাজ পড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল একটি মাটির বাড়ি। শুক্রবার সকালে দাঁতনের বড়া এলাকার ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল পরিবারটি। বাজ পড়ার আগে তো আমরা এখানে সবাই বসছিলাম রান্না টান্না করার জন্য। আমরা এখানে ছিলাম যখন বড় বাজটা পড়ে তখন লোকের বাড়িতে চলে গেছিলাম, কিন্তু তার আগে আমরা এখানে ছিলাম। বাজ পড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল একটি মাটির বাড়ি। শুক্রবার সকালে দাঁতনের বড়া এলাকার ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল পরিবারটি। জানা গেছে, দাঁতন 1 ব্লকের আলীকষা পঞ্চায়েতের বড়া এলাকার বাসিন্দা সুবল ধলের বাড়িতে বাজ পড়ে। এদিন সকালে ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয় বৃষ্টি, সঙ্গে ছিল বাজ। স্থানীয়রা জানাচ্ছেন, একসময় ঘূর্ণিঝড়ের মতো দমকা বাতাস ও ঘন ঘন বাজ পড়া শুরু হলে পরিবারের লোকজন পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পাশের বাড়িতে যাওয়ার সময় চালের বাড়িটিতে হঠাৎই বাজ পড়ে। আহত হন পরিবারের লোক কয়েকজন। বাজের আগুনে পুরো বাড়িটি ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে পুড়ে ছাই হয়েছে সবকিছু। মাটির বাড়িতে কোনো রকমে বসবাস করত পরিবারটি, তবে বাজ পড়ার সময় বাড়িতে কেউ না থাকার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য রক্ষা পেয়েছে পরিবারটি। ঘটনার পর এলাকায় বেশ আতঙ্ক ছড়ায়। অপরদিকে এদিন সকালে ক্ষণিকের ঝড় হয়ে গেছে দাঁতরে। বেশ কয়েকটি জায়গায় গাছ পড়েছে, ভেঙেছে কয়েকটি বাড়ির ছাউনি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির সময় আমার তো বাড়িটাই এটা, আর এটা তো আমার মায়ের বাড়ি, আর আমরা তো এখানেই ছিলাম। আর বৃষ্টির সময় যখন বাজ খুব প্রচুর আওয়াজ হয়, তখন আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম আর কি। আর বাজটা পড়ে গেছে, আর আমরা তো বেরিয়ে এসেছি। তখনই আমার শরীরে লেগেছে একটা ছোট্ট বাচ্চা, আর আমার এই ছোটো বৌমারও শরীরে লেগেছিলো। ওকে তো কাঁপানি টাপানি এসেছিলো, ওকে তো করাতে ইয়ে হয়েছে। আর আমার মায়েরও চোখে লেগেছে আর কি। আপনারা কি 3-4 জন আহত হয়ে গেছিলেন? হ্যাঁ। আর আমার স্বামী আগুন ছাড়াতে গিয়ে আমার স্বামীর হাত পুড়ে গেছে। আর এখানে তো সব ছিল, চাল টাল সব ছিল এখানে। কেন, এটা তো আমার বাড়ি আর এটা তো আমার মায়ের বাড়ি। তো এখানে যখন আগুন ধরে যায় তখন প্রতিবেশীকে ডাকা হলো, আর প্রতিবেশী এসে আগুন নেভানোর চেষ্টা করেছিল আর কি। আর নিভিয়েছে, কিছু কোনো জিনিস উদ্ধার হয়নি, সব কিছু পুড়ে গেছে। কোথায় হয়েছে? গ্রামটার নাম কি? বড়া। কাদের বাড়িতে এটা? সুবল ধল। বাজ পড়ার আগে তো আমরা এখানে সবাই বসছিলাম রান্না টান্না করার জন্য। আমরা এখানে ছিলাম যখন বড় বাজটা পড়ে তখন লোকের বাড়িতে চলে গেছিলাম, কিন্তু তার আগে আমরা এখানে ছিলাম। ছোটখাটো তো তাই এখান থেকে চলে গেছিলাম, এখানে বসছিলাম। তারপর তো দেখি এখানে আগুন জ্বলছে। সবাই আশেপাশের লোককে ডাকলাম, আর সব যা জিনিসপত্র যা ছিল সব তো পুড়ে গেছে। সেটা গ্যাস ওভেন ছিল, সেগুলো পাইপ পুড়ে গেছে সব একদম। আরো জামা কাপড় যা ছিল সব পুড়ে গেছে এখানে। তারপরে ধারে কাছের লোক এসে এই যে এখানে জল নিয়ে যে নিভিয়েছে। কোন জায়গাটা হয়েছে? এটার নাম কি জায়গাটা? এটা বড়া। কাদের বাড়িতে হয়েছে? এটা সুবল ধল। কি নাম আপনার? আমার নাম রচনা ধল। কে হন? আমি অনেক ছোট বৌমা। দাদা, কি ঘটনাটা ঘটেছিল? আমার বাড়ি বউর বাড়ির কাছে একই আটা। আমি ছিলাম আমার বাড়িতে, কিন্তু একটা আওয়াজ হলো, জল ঝাড়ি করে বাজ পড়ছে অনেকক্ষণ, কিন্তু একটা এমন একটা আওয়াজ হলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে যখন জানলার মুখ দিয়ে দেখি ওর ঘরটায় আগুন ধরে গেছে। তখন কিন্তু আমরা হুড় করলাম, পাড়ার জনকে ডাকলাম, ডাকে এখানে জল জমা ছিল, কোনোরকম অনেক লোক দিচ্ছিল। ওরা এসে কোনোরকম আলোটা নিভিয়েছিল আগুনটা। আর ওর স্বামী স্ত্রী, কিন্তু একটা বাচ্চা আর ওর স্বামী স্ত্রী ঘরে ছিল। ওরা কোনো রকম এসে এখানে পড়ে গেছে, ওরাকে তুলে নিয়ে গেছি। কোনো রকম জল টল খেতে আর আলোটা মোটামুটি নিভেছি, কিছু নেই, সব পুড়ে গেছে। বর্তমান কখন নাগাদ হয়েছে এটা? ওই 6:30 7টার দিকে। কাদের বাড়িতে হয়েছে? কি নাম? সুবল ধল। বাড়িটা কোথায়? গোড়া। কি নাম আপনার? সুবল ধল। আপনার নাম? রবীন্দ্র বেরা। আপনি প্রতিবেশী? হ্যাঁ, ওই তো আমার বাড়ি ওইটা।
এবারে প্রতিবাদ। হঠাৎ ঝড়ো হাওয়ায় রাস্তার উপর গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গেল রাজ্য সড়ক। শুক্রবার সকাল 7:15 নাগাদ ঝড়ো হাওয়ায় রাস্তার ধারে প্রায় কয়েকশো গাছ ভেঙে পড়ে। ক্ষণিকের ঝড়েই বেলদা থানার ঠাকুরচক থেকে খাকুরদা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার ধারে থাকা গাছ ভেঙে পড়ে। হঠাৎ ঝোড়ো হাওয়ায় রাস্তার উপর গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গেল রাজ্য সড়ক। শুক্রবার সকাল 7:15 নাগাদ ঝোড়ো হাওয়ায় রাস্তার ধারে প্রায় কয়েকশো গাছ ভেঙে পড়ে। ক্ষণিকের ঝড়েই বেলদা থানা ঠাকুরচক থেকে খাকুরদা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার ধারে থাকা গাছ ভেঙে পড়ে। বেলদা বাইপাস থেকে কাঁথি যাওয়ার রাস্তায় এই 2 কিলোমিটার রাস্তার উপর গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তার যান চলাচল। রাস্তার দুদিকে দাঁড়িয়ে পড়ে লাইন দিয়ে যাত্রীবাহী বাস, টুরিস্ট বাস, প্রাইভেট কার, মালবাহী গাড়ি সহ যাবতীয় যানবাহন। প্রায় 2.5-3 ঘন্টার চেষ্টায় ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হচ্ছে। জেসিবির সাহায্য নিয়ে প্রশাসনিক উদ্যোগ ও স্থানীয় মানুষের সহযোগিতায় রাস্তার উপর পড়ে যাওয়া গাছ সরানোর কাজ চলছে জোর কদমে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, খাকুরদা থেকে ঠাকুরচক পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার উপর গাছ ভেঙে পড়ে। গাছ পড়ে গেছে। কোথায় পড়েছে গাছটা? ওই তো রাস্তায়। কোথায় সরাচ্ছে জিসিবি দিয়ে। তোমরা কোত্থেকে এসেছিলে, কোথায় যাবে? আমরা এগরা থেকে বেলপাহাড়ি যাবো। কি নাম আপনার? গৌতম থেকে। ঘটনা বলতে আজ সকাল 7:15 দিকে ঝড় হয়, হালকা বৃষ্টিও হয়। তো এই যে রাজ্য সড়ক ঠাকুরদা আর ঠাকুরচকের মাঝামাঝি 2 সাইডের রাস্তার গাছ ভেঙে পড়ে আছে এখনও। এই পুলিশ প্রশাসন এসছে, গ্রামবাসীও কম বেশি সবাই এসছে। তো এই রাস্তা এখন গাছগুলো সব সরানো হবে। হ্যাঁ, এই কাটাকাটি স্টার্ট হবে। কি নাম আপনার? সুলতান খান। বাড়ি? বাড়ি ব্যাংদা। আমরা 7:30 থেকে। মানে কি কারণের জন্য দাঁড়িয়ে আছে? এই গাছ পড়ে গেছে বাতাসে। কোত্থেকে এসছেন? আমরা কাঁথি থেকে। কোথায় যাবেন? কোথায়? মেদিনীপুর। আনুমানিক কতক্ষণ ধরে তবু দাঁড়িয়ে আছেন? 7:30 থেকে এ পর্যন্ত। স্টার্টিং যখন গাছ পড়া স্টার্ট হয় তখন আমি ফার্স্ট ছিলাম। একটা গাছ পড়ার পরে ধপ 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 গাছ পড়ে সব দাঁড়িয়ে গেছি, আর বেরাতে পারিনি। এই যে এখন এসছে প্রশাসন এসে রাস্তা ক্লিয়ার করতেছে আর কি। কি নাম আপনার? এই যে যাচ্ছি এখন, কখন পৌঁছাবো তারপরে ঠিক আছে। আপনার নাম? মানিক দাস। খড়গপুরের রেশমি মেটালিক্স কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা আরো বাড়েনি। শুক্রবার বেলা 11টার পর শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এবার তারই উল্টো দিকে সামিল হলো জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও নেতাকর্মীরা। মেটালিক্স কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা আরো বাড়ালো শুক্রবার বেলা 11টার পর। শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এবার তারই উল্টো দিক সামিল হলেন জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও নেতাকর্মীরা। বেলা 11:30টার পর 16 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে দীর্ঘ বিক্ষোভ খড়গপুরের সাহাচক সংলগ্ন এলাকায়। গত কয়েক মাসে দফায় দফায় রেশমি মেটালিক্স কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি গত 1 সপ্তাহে 2 জনের মৃত্যু হয়েছে বলে দাবি শ্রমিকদের। এরপরই কর্মীদের মধ্যে বিক্ষোভ অসন্তোষ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবি ও পর্যাপ্ত নিরাপত্তা পরিকাঠামো তৈরির দাবি করে মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন শ্রমিকরা।
মালিক ইতিবাচক ইঙ্গিত না দেওয়ায় কারখানার একটি ইউনিটের সমস্ত জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কয়েকশো শ্রমিক। এরপর শুক্রবার সকাল থেকে পুনরায় বিক্ষোভ শুরু হয় জাতীয় সড়কের পাশে থাকা ওই কারখানার ১ নম্বর গেটের সামনে। সকালে কারখানার গেটের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে সেখানে হাজির হন বিজেপি নেতাকর্মীরা, নেতৃত্বে অগ্নিমিত্রা পল। छुएंगे तो तृणमूल कांग्रेस जल जाएंगे। बात के साथ मैं समाज को प्रणाम करता हूँ। भारत माता की जय। আজকে আমরা রেশমি যে কোম্পানি খড়গপুরে, সেই কোম্পানির সামনে আমরা এখানে অবস্থানে বসেছি। আমাদের কাছে খবর যে দুজন শ্রমিক, একজনের নাম সুমিত, একজনের নাম রাহুল, মঙ্গলবার আর বুধবার তারা মারা গেছে। তারা অ্যাক্সিডেন্ট হয়ে তারা মারা গেছে এবং এটা প্রথম নয়, এর আগেও প্রচুর মানুষ মারা যায় এবং আমাদের কাছে খবর তাদের বডি যদি খুঁজে পাওয়া যায় না, বডিকে ফার্নেসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাই প্রথমে আমাদের ডিমান্ড হচ্ছে যে দুজন মারা গেছে তাদের বডি আমাদের কাছে হ্যান্ডওভার করতে হবে, পরিবারের কাছে হ্যান্ডওভার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের 10 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে তাদের ফ্যামিলিকে। আমাদের তৃতীয় ডিমান্ড, যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আজকে মানুষ এখানে কাজ করছে, সেই পরিবেশকে চেঞ্জ করতে হবে এবং কোম্পানি রুলসে যা যা সরকার থেকে রুলস করে দেওয়া হয়েছে লেবার ল, সেই লেবার ল ফলো করা হচ্ছে না। 4 নম্বর হচ্ছে স্থানীয় কোনো মানুষকে কাজ দেওয়া হয় না। ঠিক এই কারণের জন্য বিহার থেকে, উড়িষ্যা থেকে লোক নিয়ে এসে কাজে ঢোকানো হচ্ছে, কিন্তু আজকে এই কোম্পানির আশেপাশে কোন রকম স্থানীয় ছেলেদেরকে কাজ দেওয়া হচ্ছে না, ছেলে বা মেয়েকে। কেন? এই কারণের জন্যই কি যে উড়িষ্যা, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসার পর তারা যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে তাদের বডি থেকে হাফিস করে দেওয়ার খুব ইজি উপায়। স্থানীয় মানুষ থাকলে সেটা হবে না, আন্দোলন হবে, জবাব চাওয়া হবে। ঠিক এই কারণের জন্য, তাই জন্য স্থানীয় মানুষকে চাকরি দিতে হবে, স্থানীয় মানুষের সব থেকে বেশি চাকরি পাবে, তারপরে যেটুকু পার্সেন্টেজ বেঁচে থাকবে বাইরের লোককে দিতে পারে। চতুর্থ হচ্ছে রেশমি মেটালিক্স এর যে ধোঁয়া, দূষণ, তাতে মেদিনীপুর, খড়গপুরের মানুষ নাজেহাল। তাদের লাং ক্যান্সার হচ্ছে, টিবি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সিওপিডি হচ্ছে, বাচ্চার জন্মানোর পর থেকে তাদের অ্যাজমা হয়ে যাচ্ছে। কিন্তু সেই রেশমি মেটালিক কোটি কোটি টাকার মুনাফা করছে, প্রফিট করছে, কিন্তু দূষণ বন্ধ করার কোনো সিস্টেম তারা করছে না। কারণ একটাই, শাসক দল টিএমসি টাকা খাটে এই রেশমি মেটালিক্সে, আমাদের কাছে খবর। এবং এখানকার পুলিশ প্রশাসন, খড়গপুর টাউন আইসি রাজীব পাল এবং আগেকার যে এসপি ধৃতিমান সরকার, তাদেরকে ঘুষ খাইয়ে, তাদেরকে পকেটে টাকা গুজে দিয়ে রেশমি দিনের পর দিন এই অত্যাচার খড়গপুরের মানুষের উপর, মেদিনীপুরের মানুষের উপর চালিয়ে যাচ্ছে। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, নাম অরুণ মাহাতো।
বাড়ি দাঁতনের বলভদ্রপুর গ্রামে। জানা গেছে শুক্রবার বিকালে বাড়ি থেকে শালিকোটার দিকে মোটর বাইকে করে ধান কাটার টাকা আদায় করতে যাচ্ছিল। মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, তার নাম অরুণ মাহাতো, বাড়ি দাঁতনের বলভদ্রপুর গ্রামে। জানা গেছে শুক্রবার বিকেলে বাড়ি থেকে শালিকোঠার দিকে মোটর বাইকে করে ধান কাটার টাকা আদায় করতে যাচ্ছিল। পথিমধ্যে বাইক নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে, রাস্তার মধ্যে ছিটকে পড়ে। তবে তাকে এলাকার মানুষরা দেখতে পেয়ে দাঁতন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যেভাবে দ্রুত গতিতে বাইকের তাণ্ডব চলছে তাতে তরতাজা যুবকের প্রাণ গেলেও হুঁশ ফেরেনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দাদা কি ঘটনাটা হয়েছিল? ঘটনাস্থলে তো আমি ছিলাম না, এবার যেটুকু সময় যে এরা বাইকে চালিয়ে যাচ্ছিল, বাইকে স্লিপ করে পড়ে গেছে, অ্যাক্সিডেন্টটা হয়ে দুর্ঘটনায় মারা গেছে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? ওই দাঁতন থেকে যাচ্ছিল ওই শালিকোটার দিকে। কি করতে এসেছিল দাঁতন? দাঁতন না, বাড়ি তো আমাদের দাঁতন। শালিকোটা কি করতে যাচ্ছিল? শালিকোটা না, আড়বোনা যাচ্ছিল, ওর ধান কাটা গাড়ি চালায়, ও পয়সা আনতে যাচ্ছিল। কি নাম যে মারা গেছে? অরুণ মাহাতো, বাড়ি বলভদ্র। কি নাম আপনার? আমার নাম যদু মাহাতো, বাড়ি বলভদ্র। কে এখন? ভাই, আমি তার কাকা। এক রাতের বৃষ্টিতেই বেহাল হাসপাতাল চত্বর, জল থই থই ঘাটার সুপার স্পেশালিটি হাসপাতাল, জরুরি বিভাগ সহ পুরো চত্বরেই জলমগ্ন। জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী সহ নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের। এক রাতের বৃষ্টিতেই বেহাল হাসপাতাল চত্বর, জল থই থই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল, জরুরি বিভাগ সহ পুরো চত্বরেই জলমগ্ন। জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগী সহ নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের। হাসপাতালের এই বেহাল অবস্থায় ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। যদিও হাসপাতালের তরফ থেকে জানা যাচ্ছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে। বৃষ্টির জলে জলমগ্ন মেছেদা বাজার। কোলাঘাটের মেছেদা বাজারে প্রবল দর্শনের জেরে কোথাও হাঁটু সমান, কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। তবে মূলত নিকাশির ও ব্যবস্থার কারণে বেরোচ্ছে না জল। বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারিককে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। আপনি একটু দাঁড়িয়ে দিদি, একটু ঠিক আছে। হ্যালো হ্যালো, ছবি তুলে আমাদের কিছু লাগবে থেকে সস করছে, মেধা নিচ্ছ তো ভিতর থেকে সস করে। ভয় বেশি যদি ভিতরে বস থাকবে, তোমার আবার বেশি ভয় হবে। হেল্প করবে, কোটি টাকা খরচা হয়ে গেছে। অঞ্চল দিকে অন্তত 1 লাখ টাকা দাও না, ছাড়া করি। আরে সবাই পাচ্ছে 1,70,000 করে। তাহলে আমরাও পাবো নাকি? আমরা তো চাল এই মজুরি সকালে দেখাও, আমার ছবি এটা দুই। হ্যাঁ, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সব জিনিস নষ্ট হয়ে গেছে।
এত দেরি করে দোকান খুললেন কেন? বৃষ্টি পড়েছিল, বাড়ি থেকে ওখানে রাস্তায় জল, রান্না বান্না করে একা থাকি, রান্না বান্না করে এলাম, এবার জানি হিন্দুস্তানের মাল আসবে, ফোন করছে, এসে দেখি এই অবস্থা। দোকান খুলে দেখলেন কি? দেখলাম সব মাল নষ্ট হয়ে গেছে। ভিতরে তো জল ঢুকে গেছে? হ্যাঁ 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 হ্যাঁ, 5-10 হাজার টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে। কেন এই জল ঢুকছে কেন? ঢুকছে কেন, নিশ্চয়ই ড্রেন অপরিষ্কার আছে। রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর, কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। রাতেই উত্তপ্ত কোলাঘাট স্ট্রং রুম চত্বর, কয়েকজন যুবককে ঘিরে চলল বিক্ষোভ, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তমলুক লোকসভা কেন্দ্রের ইভিএম স্ট্রং রুম করা হচ্ছে কোলাঘাট কেটিপিপি হাই স্কুল, আর সেই স্কুলের পিছনের চত্বর মিশাড়া গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ যে গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা হাতে ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে, আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে। বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের ছেলেরা এসেছিল, তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যাই। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাস্থলে আসে তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তিনিও অভিযোগ করেন যে আইপ্যাকের ছেলেরাই এসেছিল এলাকার গন্ডগোল বাঁধাতে। এই ঘটনা ঘিরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের মধ্যে বাঁধে তীব্র বচসা। পরে রাতে পুলিশ এসে অবস্থা স্বাভাবিক করে, যদিও এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ছেলে ছিল, তারা নাকি ওয়াকি টাকিতে কথা বলছিল, সেই নিয়ে ঝামেলা। আমি হঠাৎ খবর পেলাম রাত্রি 9টা নাগাদ যে এখানে একটা বড় গন্ডগোল হচ্ছে। কিছু গাড়িকে আমাদের ছেলেরা, মানে আমাদের দলের কর্মীরা, কিছু নেতৃত্ব এলাকার, তারা 3টে গাড়িকে আটকেছেন। তাহলে 3টে গাড়িকে আটকেছেন। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার যেখানে থাকি সেখান থেকে চলে এলাম। এসে শুনলাম, দেখলাম যে প্রচণ্ড উত্তেজনা এবং 3টে গাড়ি তারা আটকে ছিল। এখন শোনা যাচ্ছে 3টে গাড়িতেই ভর্তি আর্মস ছিল এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে অন্তত 4 জন ছিল যারা কলকাতার ছেলে বলে তাদের মনে হয়েছে, তারা এই জেলার ছেলে নয়। এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বা ইন্টারাকশন বা কিছু করার চেষ্টা করেছে, সেই সম্বন্ধে অভিযোগ আছে। তো আমি পুলিশের কাছে জানতে চাই এবং এই নিয়ে পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি বাধে। এই কারণে বাধে যে পুলিশের যিনি এসপি তিনি প্রথম থেকেই ভীষণ বায়াস, তো সেই জন্য পুলিশকে ভুল বোঝার অবকাশ সবসময়ই আছে। তো পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেদের থেকে যে ওনারা গাড়িগুলোকে বার করে দেওয়ার ব্যবস্থা করেছেন। পরে যেটা দেখলাম যে না, ওনারা করেননি, গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে বা ভয়তে হয়তো পালিয়ে গেছে। তো এখন আমাদের এখানে অন্তত সদুয়েক লোক আছেন। পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, পুলিশ পাহারা এখানে বাড়িয়েছে এবং পাহারা কড়া করেছে। আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি টাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে কড়া পাহারা রাখতে। এখানে গণনা কেন্দ্র আছে, হ্যাঁ। তো এবার আমাদের পাশের গ্রাম মেসরা গ্রাম, আমরা এখানে সব গ্রামের মধ্যেই সব বসেছিলাম। তো হঠাৎ করে দেখলাম 3টে গাড়ি এসে এখানে দাঁড়ালো। 3টে গাড়ির মধ্যে একটা গাড়ি এর আগেও 2 দিন ধরে ঘোরাঘুরি করছে। তো যেহেতু আমাদের গ্রামের মধ্যে নয় বলে আমরা কিছু বলিনি। তো আজকে 3টে গাড়ি ওই তখন 8:30 হবে, 3টে গাড়ি এই রাস্তার উপরে দাঁড়িয়ে দেখলাম প্রায় 15-20 জনের মতো ছেলে, হ্যাঁ, সব ইয়ং স্টাফ, এবং হাতে ওয়াকি টকি নিয়ে আমাদের গ্রামের ভেতরে ঢুকে গেল। গ্রামের ভেতরে ওদের 3টে গাড়ি এসে এখানে দাঁড়ালো, দিয়ে আমাদের গ্রামের ভেতরে প্রায় 50 মিটার ভেতরে ঢুকে গেছিলো, হ্যাঁ। তো গিয়ে এবার ঘোরাঘুরি করছে। তো এবার আমাদের এখানে আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাড়ি কোথায়, হ্যাঁ। তখন আমাদের দিকে বাড়ি না বলে প্রথমে বলছে আমরা কি ঢুকতে পারি না। আমি না, অচেনা লাগছে, আপনাদের বাড়ি কোথায় আগে বলুন, হ্যাঁ। আপনাদেরকে আমাদের গ্রামের স্থানীয় কেউ চিনে তাহলে আপনি বলুন সেরকম, হ্যাঁ, কেননা এখানে ভোট কেন্দ্র আছে, হ্যাঁ। তো আমাকে তখন বললো, কিছু লোক বললো তমলুকে বাড়ি। তো আমাকে প্রায় সবাই ঘেরে ফেলছিল, হ্যাঁ। আমাকে অত মারার উদ্যত ছিল, কিন্তু আমাদের গ্রামবাসী সবাই এসে ঝাঁপিয়ে পড়তে, হ্যাঁ, ওরা একটু পিছু হটতে বাধ্য হয়, হ্যাঁ। এবং ওদের হাতে ওয়াকি টকিও ছিল। ওরা এটা আমাদের গণনা কেন্দ্র যেহেতু এখানে কারচুপি করার জন্য এসছে, আর কি ভাববো। নালে হঠাৎ করে গ্রামের মধ্যে এতদিন ওরা আসেনি, আমাদের এটা শান্ত পরিবেশ, এটাকে অশান্ত করার জন্যই ওরা এইভাবে চক্রান্ত করে। ষষ্ঠ দফায় ভোটের দিন ঝাড়গ্রামে বিজেপি
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আক্রান্ত হন। ভোটের 4 দিন পর বৃহস্পতিবার গড়বেতা থানার পুলিশ আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করল এফআইআর। ষষ্ঠ দফায় ভোটের দিন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আক্রান্ত হন। ভোটের 4 দিন পর বৃহস্পতিবার গড়বেতা থানার পুলিশ আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে করল এফআইআর। গত 25শে মে ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিধানসভা এলাকায় আক্রান্ত হন ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে এবার ঘুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অ্যাকশন পুলিশের। খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করল গড়বেতা থানা। মানিক পাঠান নামে এক যুবক ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর নামে গড়বেতা থানায় এফআইআর দায়ের করেন। তার অভিযোগ যে সে এবং তার দিদি ভোট দিয়ে বাড়ি ফিরছিল। সে সময় প্রণোদ টুডু ও তার লোকজন তার দিদিকে নিয়ে কটূক্তি করে এবং মারধর করে। সেই মর্মে তিনি গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। আস্তে 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 অনির্বাণদা ফোন 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 হ্যালো বিশ্ব তামাক বর্জন দিবসে যুব সমাজ ছাত্র সমাজকে তামাক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ডাক দিল গোপীবল্লভপুর 1 নম্বর রুরাল হাসপাতালের ডাক্তারবাবুরা। বিশ্ব তামাক বর্জন দিবসে যুব সমাজ ছাত্র সমাজকে তামাক মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার ডাক দিল গোপীবল্লভপুর 1 রুরাল হাসপাতালের ডাক্তারবাবুরা। শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের ডাক্তারবাবুদের অক্লান্ত প্রচেষ্টায় বিশ্ব তামাক বর্জন দিবসে একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার প্রতিযোগিতা এবং বসে আঁকো প্রতিযোগিতা করা হয়। ছাত্র সমাজের কাছে যুব সমাজের কাছে ডাক্তারবাবুরা তামাকের মরণব্যাধি সম্পর্কে যেমন তুলে ধরেন, তেমনই এলাকার যুব সমাজকে আহ্বান জানান। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর নকুল নায়েক, ডক্টর আকাশ রঞ্জন মাহাতো সহ অন্যান্য ডাক্তার ও নার্সরা। মানুষের জীবন যে কোনো উদ্যোগের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। আমরা একটু টিফিনের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।